ইনকাম ফর ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ইনকাম ফর ফাইন্যান্সিয়াল অ্যাসেট। আগে সেকশন ছিল হচ্ছে তোমার 24, আর এখন সেকশন হচ্ছে 62 থেকে 65। মানে পুরা ধারা পাল্টা গেছে। তো আগের নিয়মের মতনই আছে, জাস্ট একটু পরিবর্তন হয়েছে, সেগুলো আমরা এখানে নতুন ভাবে অঙ্কগুলা করি, এর জন্য হচ্ছে নতুন করে শীট একদম প্রোভাইড করছি। দেখো, আসসালামু আলাইকুম ভাইয়া। কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার পড়াইতেছেন? এটা হচ্ছে ট্যাক্সেশনের চ্যাপ্টার। চ্যাপ্টার হচ্ছে না, এটা হচ্ছে একটা চ্যাপ্টারেরই অংশ, চ্যাপ্টার 2 এর ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ইনকাম ফর সিকিউরিটি লেখা তোমাদের সিলেবাসে, কিন্তু চ্যাপ্টারটার নাম পরিবর্তন হইয়া ইনকাম ফর ফাইন্যান্সিয়াল অ্যাসেট হয়ে গেছে। মানে নতুন বইয়ে 2 বছর, আর তোমাদের সিলেবাস তো আরো 4 বছর আগে দিছিল। তো তখন থেকে এখন এখন নামটা পরিবর্তন হয়েছে 2 বছর থেকে। আগে ছিল ইনকাম ফর সিকিউরিটি, আর এখন হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। একই জিনিস, জাস্ট নামটা শুধু পরিবর্তন হয়েছে, আর কিছু অঙ্ক অ্যাড হয়েছে, মানে নতুন জিনিস, আর কিছু না। দেখো, ইনকাম ফর ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে কি বোঝায়, এটা একটা লেখো। এটা হচ্ছে আর্থিক সম্পত্তি বোঝায় বাংলায়। আমি যদি তোমাদেরকে সংজ্ঞাটা বলি, লিখে রাখো, কারণ কালকে পরীক্ষায় আসবো, নেক্সট দিন থিওরিতে। আর্থিক সম্পত্তি থেকে আয় বলতে সেই সব আয়কে বোঝানো হয়। আর্থিক সম্পত্তি থেকে আয় বলতে সেই সব আয়কে বোঝানো হয় যা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান বিভিন্ন আর্থিক বিনিয়োগ থেকে অর্জন করে। আমি কথাটা বাংলায় বলে দিই আরো সুন্দর করে। বাংলায় বলছি মানে সংজ্ঞাটা একটু গুছাই আমি বলে দিছি। এটা হচ্ছে যে তুমি আর্থিক সম্পত্তি, আর্থিক সম্পত্তি কোনগুলাকে বলে ফাইন্যান্সিয়াল মার্কেটে আছে, হ্যাঁ। আর্থিক সম্পত্তি হচ্ছে বন্ড, সিকিউরিটি, বন্ড, শেয়ার, এগুলা, ঠিক আছে, ট্রেজারি বিল, এগুলো হচ্ছে আর্থিক সিকিউরিটি। তাহলে আমি আবারও সংজ্ঞাটা একটু বলি, কারণ এই সংজ্ঞাটা পরীক্ষায় আসবো তোমাদের, ঠিক আছে। তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে। এখান থেকে কি কি প্রশ্ন আসে আমি সেটা বলতেছি। আর্থিক সম্পত্তি থেকে আয় বলতে সেই সব আয়কে বোঝানো হয় যা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান বিভিন্ন আর্থিক বিনিয়োগ থেকে অর্জন করে থাকে। এই আয়ের উৎসগুলো সাধারণত বিভিন্ন ধরনের আর্থিক সম্পদ বলে, ঠিক আছে। আর্থিক সম্পদ থেকে আয় বলতে সেই সব আয়কে বোঝানো হয় যা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানে বিভিন্ন আর্থিক বিনিয়োগ করে, আর সেখান থেকে যা অর্জন হয় এগুলো হচ্ছে আর্থিক সম্পত্তি। অর্থাৎ আমি ফাইন্যান্সিয়াল অ্যাসেটের বাংলায় ব্যাখ্যা করছি ইংলিশের থেকে দেখা, ঠিক আছে। ইংলিশটা আরো সহজ, 2 লাইনের। বাংলা করতে গেলে একটু জটিল হয়। তো দেখো, আর্থিক সম্পত্তি কোনগুলা, এটা পরীক্ষায় আসবে যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট গুলা কি কি, ব্যাখ্যা করো। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাসেট হচ্ছে, প্রথম হচ্ছে শেয়ার, তারপর হচ্ছে বন্ড। লিখো, থিওরি থিওরি কিন্তু ক্লাস থেকে তুমি লিখতে পারবা, জাস্ট থিওরি ক্লাস থেকে লেখা যায়। তাহলে আর্থিক সম্পত্তি কোনগুলা? শেয়ার। শেয়ার কি তুমি জানো যে কোম্পানির শেয়ার থেকে প্রাপ্ত ডিভিডেন্ড বা লভ্যাংশ যেটা পায়, এটা হচ্ছে শেয়ারের আর্থিক সম্পত্তি। তাহলে শেয়ার আর্থিক সম্পত্তি। তারপরে হচ্ছে বন্ড, আর্থিক সম্পত্তি। তারপরে হচ্ছে সঞ্চয়পত্র, মানে সেভিং সার্টিফিকেট। তারপরে হচ্ছে ফিক্সড ডিপোজিট। তারপরে হচ্ছে ঋণ প্রদান, তুমি যদি ঋণ দাও, তাই সেটা থেকে যদি আয় হয়, সেটাকেও আর্থিক সম্পত্তি হিসাবে গণ্য করা হয়। তাহলে টোটাল 5টা হচ্ছে আর্থিক সম্পত্তি। কি কি? শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট, আর হচ্ছে ঋণ প্রদান, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে তোমার আর্থিক সম্পত্তি। তাহলে এই আর্থিক সম্পত্তি হচ্ছে 5 ধরনের। আমরা এখানে 5 ধরনের সম্পদ নিয়েই আলোচনা করবো, এবং 5 ধরনের সম্পত্তি থেকে আয়গুলাকে বের করে তারপরে টোটাল ট্যাক্সেবল ইনকাম বের করবো। এবার আসো, এই যে আর্থিক সম্পত্তি তুমি যে ইনকাম করবা, এখান থেকে তো ট্যাক্স দিবা, এর জন্য কিছু খরচ আছে, ওই খরচগুলা টোটাল ইনকাম থেকে বাদ যাবে। তাহলে ওই এক্সাম গুলাকে বলা হয় অ্যালাওয়েবল এক্সপেন্স বা অ্যাডমিজিবল এক্সপেন্স। অ্যালাওয়েবল এক্সপেন্সেস বা অ্যাডমিজিবল এক্সপেন্স। তাহলে প্রথমে লিখো
সুদের খরচ মানে ইন্টারেস্ট এক্সপেন্স। তারপরে লিখো ব্যাংক চার্জ ও কমিশন 2 নম্বরে। তারপরে হচ্ছে বাংলায় বলি, হ্যাঁ, ঋণ যে আদায় করে না সেটার জন্য একটা খরচ যায়। আচ্ছা, এটা ইন্টারেস্ট এক্সপেন্সই বলে। সুদের খরচ এক ধরনের, ঋণ আদায়ের খরচ আরেক ধরনের। এটা লিখে রাখো। মানে তুমি যে ঋণ দিছো কাউকে, একটা হচ্ছে কি সুদ, সুদের খরচ। সুদের খরচ বলতে তুমি টাকা ধার করে নিয়ে যদি তুমি কোনো সম্পত্তি ক্রয় করো, সেই সুদের খরচটা বাদ যায়। আর এটা হচ্ছে তুমি ঋণ দিছো, ওই ঋণের জন্য ওই টাকাটা আদায় করতে যে খরচটা হয় সেটাকে বলা হয় ঋণ আদায়ের খরচ। ঠিক আছে। তারপরে মূলধন খরচ আছে, কিছু মূলধনের কিছু খরচ আছে, এটা লিখো। মূলধনের খরচ এবং কিছু আইন যদি পরিবর্তন হয়, ও আইনগুলোর পরিবর্তনের জন্য কিছু খরচ যায়। তাহলে হচ্ছে এইগুলো হচ্ছে তোমার অ্যালাওয়েবল এক্সপেন্সে যাবে। তোমাকে বলবে যে ইন ইনকাম ফর সিকিউরিটির অ্যাডমিজিবল এক্সপেন্স গুলা কি কি, বা সিকিউরিটির খরচ সমূহ ব্যাখ্যা করো। থিওরি এমনি আমি পরীক্ষা যা দিছি আমরা জানি, এই প্রশ্নগুলোই আসা, বা আমি দেখি বারবারই পড়াইতেছি তো 5 বছর ধরে, এই প্রশ্নগুলাই থিওরিতে আসে। বেশি থিওরি জানতে হয় না। ঠিক আছে। এবার আমরা হচ্ছে চারটা কি লিখবো। আমাদের কোশ্চেন আসে exam এ বাংলায়, কিন্তু টিচাররা ইংরেজিতে কেন কোশ্চেন করে? ইংরেজিতে করে আর কি, ওরা বাংলা টাইপ করতে পারে না, এর লেগা। বুঝছো? কিন্তু প্রশ্ন অঙ্ক ইংরেজিতেই মানে থাকে। কি বোঝায় যে আমরা কি পারি? এই জন্য আমি বাংলা ইংলিশ দুইটাই বলে দিই সাথে সাথে, যাতে এটার ইংলিশটা কি হবে বাংলাটা কি হবে ধরতে যাতে সহজ হয়। ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে, এটা হচ্ছে ইনকাম ফর ফাইন্যান্সিয়াল অ্যাসেট, সেকশন হচ্ছে 62 আর 65। প্রথমে সে ট্যাক্স এক্সামটেড গভর্নমেন্ট সিকিউরিটি, যেভাবে আছে এইভাবে লিখো তোমরা চারটা। ট্যাক্স এক্সামটেড গভর্নমেন্ট সিকিউরিটি ফুললি, এটা হচ্ছে লেজ হবে, এখানে লেখাটা লেজ হইব, এখানে লেজ লেখাটা হয় নাই, লেখে নাই হয়তো, কিন্তু লেজ হবে। ঠিক আছে, লেজ হয়েছে ফুললি এক্সামটেড, এখানে হচ্ছে লেজ কথাটা হবে। ঠিক আছে। ফুললি মানে আমি এখানে 5টা সিকিউরিটি নিয়ে কথা বলছি, এছাড়া আরো কিছু আয় হবে, সেটা হচ্ছে আদার্স ইনকাম থেকে। আমি সবটাই আলোচনা করবো। অঙ্ক যাইতে সময় আমরা আদার সোর্স আছে, আদার সোর্সে ধরো বিভিন্ন রকমের ইনকাম হইব, ওই ইনকাম গুলো এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেটে অন্তর্ভুক্ত হয়ে যায় যদি অঙ্কে থাকে। তো সেটা পরে, প্রথমে যে জিনিসটা হচ্ছে শুধুমাত্র যে সিকিউরিটি সেটা দেখাইতেছি। প্রথমে হচ্ছে ট্যাক্স এক্সামটেড গভর্নমেন্ট সিকিউরিটি, লেজ হচ্ছে ফুললি এক্সামটেড, মানে এটা হচ্ছে এক্সামটেড কথাটা লেখা থাকবে অথবা লেজ কথাটা লেখা থাকবে। ঠিক আছে। তো এটা যদি লেখা থাকে এটা সরাসরি হচ্ছে এক্সামটেড হবে, এটা কখনো অ্যাড হবে না, এটা হচ্ছে জিরো। ওকে। তারপরে হচ্ছে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি। তাহলে দুইটা সিকিউরিটি হচ্ছে গভর্নমেন্টের, একটা হচ্ছে লেস ট্যাক্স গভর্নমেন্ট সিকিউরিটি অথবা ট্যাক্স এক্সামটেড, এখানে কথাটা। ঠিক আছে। ট্যাক্স এক্সামটেড অথবা লেস ট্যাক্স গভর্নমেন্ট সিকিউরিটি, এটা ফুললি, এটা হচ্ছে এক্সামটেড। তারপরে হচ্ছে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি। তাহলে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি যদি থাকে, ইন্টারেস্ট ইন্টু হচ্ছে 100/95, এটা হচ্ছে 5% ট্যাক্স ডিডাক্ট, ডিডাক্ট অ্যাট সোর্স। ট্যাক্স ডিডাক্ট এট সোর্স, এই বিষয় নিয়ে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টে গিয়ে আলোচনা করবো। এইখানে যেভাবে হচ্ছে এটা দেখো আগে, এখান থেকেই আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বড় অঙ্কের দিকে যাবো। এরপরে হচ্ছে প্রফেশন করা, এগ্রিকালচার, দেন হচ্ছে গিয়ে প্রফেশন, তারপরে আদার সোর্স, তারপরে ক্যাপিটাল গেইন, তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট, তারপরে হচ্ছে কোম্পানি অ্যানালাইসিস, তারপরে হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স। এই হচ্ছে আমাদের সিলেবাস। তারপরে ক্যারি ফরওয়ার্ড লুজ আছে, এটার 4-5টা অঙ্ক আছে বইয়ে, ওইটা করাম। ঠিক আছে। একবার আসছিল ক্যারি ফরওয়ার্ড লস এর অঙ্ক, গত বছরের আগের বছর, মানে এই বছরটা আসে নাই, আর আগের বছরটা ছিল। তাহলে দেখো ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিটা লিখা থাকবে সরাসরি ট্যাক্সেবল। তাহলে ইন্টারেস্ট প্লাস ইন্টু হচ্ছে 100 উপরে নিচে হচ্ছে 95। এটা ইফ ইন্টারেস্ট ইজ গিভেন, এটা ইন্টারেস্ট দিয়ে দিলে, ঠিক আছে, এখানে হচ্ছে ইন্টারেস্ট দিয়ে দিব। অঙ্কে গেলে আমি অনেক নোট লিখামো, আগে তোমরা চারটা লিখো। লেস অ্যালাওয়েবল এক্সপেন্সেস, ওই যে আমি একটু আগে বলছিলাম, ব্যাংক চার্জ, কমিশন, ইন্টারেস্ট অন লোন, লোনের উপরে যে ইন্টারেস্ট। তাহলে এই তিনটা বাদ যাবে যদি থাকে অঙ্কে। তারপরে ইন্টারেস্ট অন ডিবেঞ্জার, ডিবেঞ্জার, ঠিক আছে, ডিবেঞ্জার মানে বন্ড, এটা হচ্ছে ইন্টারেস্ট ইন্টু হচ্ছে 100/95, এটাও ইন্টারেস্ট গিভিং দেওয়া থাকবো। লেস সেম জিনিস। তারপরে হচ্ছে জিরো কুপন বন্ড, তাহলে জিরো কুপন বন্ড হচ্ছে ডাইরেক্ট ফুললি এক্সামটেড। তাহলে ইনকাম হয়েছে তোমার দুইটা মাত্র,
ঠিক আছে, এখান থেকে দুইটা যায়, কিন্তু এইখানে শুধু দুইটা যাইব না, আদার সোর্সের অনেক আইটেম এখানে যাবে। তো আদার সোর্স কিভাবে বুঝবো আমি সেটা বলি, শোনো। আদার সোর্স বুঝবো হচ্ছে স্যালারি। আমি আবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, এটা লিখা আগে লিখে নাও, দেন হচ্ছে আমি ওই নোটটা লেখাইতেছি, তারপরে সবগুলা নোট লিখামো। আগে এটা লেখা শেষ হইলো আমাকে বললো, তাড়াতাড়ি বললো, হ্যাঁ। আমাদের অঙ্ক করতে হবে কিন্তু অনেকগুলা। আয়েশা জয়েন দেয় নাই। দে- দেখছো, আমি বলছি না, ইয়া পারবা তোমরা। ফাইনাল পরীক্ষায় একদম হুবহু প্রশ্ন কমন পাইবা। আমি আশা করি ট্যাক্সেশনটাও কমন পাইবা হুবহু, কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ফিনান্স তো পাইবাই। তো এই জন্য ভালো করে সবগুলা কইরো, হ্যাঁ। মোট কথা হচ্ছে, তোমাকে ভালো করতে হইলে আমার নিয়মগুলা মনে রাখতে হবে কিন্তু ভালো করে। আমি যে আমাকে নক দিবা না পারলে, না বুঝলে। আমি কিন্তু সবসময় থাকি তোমাদের আনসার দেওয়ার জন্যই। কি জানি করতেছিলাম, যে লেখা হইলে আমাকে বললো, হ্যাঁ, সময় নষ্ট করো না। লিখা হয়েছে ভাইয়ারা? কথা বললেন? লেখা হয়েছে নাকি? কথা বলে না তো কেউ। এই রাসেল, লেখা হয়েছে? স্ক্রিনশট নিলে খাতার ভিতরে উঠতো না, লেখা এমনি থেকে যাবো। কেউ স্ক্রিনশট দিবা না এগুলা। আলিশ, আমি টাইম দিতেছি না লিখতে, খাতা কলম নিয়ে বসা তারপরে ক্লাস করবা, তাইলে ক্লাসের লেখাটা ক্লাসে উঠতে যাবো। ঠিক আছে? আচ্ছা, লিখান লিখান। এটা হয়েছে এতটুকু, তারপরে নিচে থেকে। এটা লিখা হইলে আমাকে বললেন, হ্যাঁ। লিখা হইলে আমি নোট লিখানো শুরু করবো। আর নোট গুলা ভালো করে মনে রাখলে অঙ্ক আমি চাইলে একদিন এই চ্যাপ্টার শেষ করে দিতে পারবো। কারণ অঙ্কই 16টা। তো দুইটা ক্লাস নেবো, বেশি না। এগুলা পরীক্ষায় কম আসে, বাট গত বছর এসে গেছে তো। সিকিউরিটির অঙ্কই জাস্ট লাস্ট ইয়ারে আসছে একটা। নোট কি বলবো? সারা দিয়েন আমি কার সাথে ক্লাস করবো যদি আপনারা কথা না বলেন? তাহলে এবার নোট লিখেন সবাই। মাইক্রোফোন অন করে কথা বললেন, সমস্যা নাই। মাইক্রোফোন অন করে কথা বললেন, ঠিক আছে? দেখেন, এবার নোট লেখেন। ইনকাম ফর স্যালারি, ইনকাম ফর স্যালারি। তারপরে লেখেন ইনকাম ফর হাউস প্রপার্টি মানে রেন্ট। তারপরে হচ্ছে এগ্রিকালচার। তারপরে প্রফেশন। তারপরে হচ্ছে ক্যাপিটাল গেইন ব্যতীত যতগুলা ইনকাম আছে ওগুলা আদার সোর্সেস। আর যদি আদার সোর্স থাকে
তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেটে আসবো। ঠিক আছে, তো কোনটা যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মতন দেখতে, এটা লিখে রাখেন। ঠিক আছে, নেক্সট। এবার হচ্ছে অঙ্কের ইনফরমেশন লিখি। আবার বলেন। ইনকাম, ভাই আবার বলেন। ইনকাম ফর স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অথবা রেন্ট, ইনকাম ফ্রম প্রফেশন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম এগ্রিকালচার ব্যতীত অন্য কোনো আয় হলে সে আয় ফাইন্যান্সিয়াল অ্যাসেটে আসবে। ঠিক আছে, তো সেটার আবার নিয়ম আছে কিভাবে আসবো, ওটা আমি পরে বলতেছি। এবার হচ্ছে আমরা ইনকাম ফর সিকিউরিটির অঙ্কগুলা করবো কিভাবে, সেটা আগে। তাহলে আমাদের এখানে পাঁচটা জিনিস সবসময় হয়। এক হচ্ছে আমি পাঁচটা লিখাইছি: শেয়ার, বন্ড, ফিক্সড ডিপোজিট, তারপরে হচ্ছে লোন, তারপরে হচ্ছে জিরো কুপন বন্ড, আর সিকিউরিটি, কমার্শিয়াল নন কমার্শিয়াল এরকম কথাটা লিখা থাকে। ঠিক আছে, তো এইখানে আমি শুধু সিকিউরিটির নাম লিখছি, আসলে চারটা এরকম না, চারটা হওয়ার কথা ছিল সিকিউরিটির নামগুলা দিয়ে। তো সিকিউরিটি দিয়ে শুধুমাত্র চারটা বুঝাইছে। তো সিকিউরিটি দিয়ে আমরা মূলত হয়েছে চারটাকে উল্লেখ করছি, কিন্তু সিকিউরিটির ভিতরে কি কি পড়বো বলো তো? কমার্শিয়াল পেপার পড়বো, তারপরে নন কমার্শিয়াল পেপার পড়বো, এইগুলা পড়বে। ঠিক আছে, তাহলে প্রথমে একটা নোট লিখো। ডিভিডেন্ড, মানে অঙ্কের মেঝে চলে যেতেছি আমরা। ঠিক আছে, অঙ্ক গেলে ক্লিয়ারলি বুঝতে পারবা। নোটটা আগে লিখো একটু, মনে হইতেছে জানি কি লিখতেছো এরকম মনে হইতেছে, তাই না? কিন্তু সমস্যা নেই, অঙ্কে গেলে ক্লিয়ার হইবা। নোট লিখো: ডিভিডেন্ড অবলিক ফিক্স ডিপোজিট অবলিক ব্যাংক ডিপোজিট, ডিভিডেন্ড অবলিক ফিক্স ডিপোজিট অবলিক ব্যাংক ডিপোজিট অবলিক এফডিআর অবলিক সেভিং সার্টিফিকেট। এই চারটি নাম দেওয়া থাকলে, এই চারটি নাম যদি দেওয়া থাকে, থাকলে যদি ইন্টারেস্ট দেওয়া থাকে, ইন্টারেস্ট দেওয়া থাকে, আমি আবারও বলতেছি, খুব ইম্পর্টেন্ট নোট: ডিভিডেন্ড, ফিক্সড ডিপোজিট, ব্যাংক ডিপোজিট, মানে ফিক্স আর ব্যাংক ডিপোজিট একই কথা, এফডিআর, সেভিং সার্টিফিকেট। এই চারটি নাম দেওয়া থাকে, যদি ইন্টারেস্ট দেওয়া থাকে, তাহলে ইন্টারেস্ট গুণ উপরে 100 নিচে 90। কিভাবে হবে? এভাবে, প্রথমে তুমি ইন্টারেস্ট লিখবা, তারপরে গুণ 100 উপরে, নিচে হইছে 19। ঠিক আছে, করে আমাদের গ্রসিং আপ, গ্রসিং আপ মানে হচ্ছে মুড বার করতে হয়, মুড বার, মুড বার করতে হবে, মুড গ্রসিং আপ করা লাগবে। ঠিক আছে, গ্রসিং আপ কি করবা, করা লাগবে। আমি আবার বলতেছি নোটটা: ডিভিডেন্ড, ফিক্সড ডিপোজিট অবলিক ব্যাংক ডিপোজিট, কমা এফডিআর, সেভিং সার্টিফিকেট। এই চারটা নাম যদি দেওয়া থাকে, তাইলে ইন্টারেস্ট যদি দেওয়া থাকে, তাহলে ইন্টারেস্ট গুণ উপরে 100 নিচে 90 কইরা আমাদের গ্রোচিং আপ করতে হবে। গ্রসিং, গ্রসিং আপ, GROSSING, গ্রসিং আপ করা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার নোট। 2 নাম্বার নোট লেখো: যদি ভ্যালু দেওয়া থাকে, যদি ভ্যালু দেওয়া থাকে, তাহলে পার্সেন্টেজ আকার অনুযায়ী পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন। যদি ভ্যালু দেওয়া থাকে, তাহলে পার্সেন্টেজ অনুযায়ী যে অর্থ আসবে সেটা সরাসরি বসিয়ে দেব। যেমন ধরো 10% সেভিং সার্টিফিকেট, তাহলে 10% দিয়ে সরাসরি তুমি সেভিং সার্টিফিকেটে বসাই দিবা। ওকে, বুঝতে পারছো কিনা? আমার কথাটা কি বুঝছো? এটা জি আবার ভাই। টাকা
আচ্ছা, বুঝছো নাকি ভাইয়ারা? না বুঝলে আমার বললো। অঙ্কে গেলে আর সহজ হইব। দাঁড়াও একটু মেসেজ দিয়ে এলে। তুমি মেহিদিকে আর হচ্ছে আরো কে কে জানি বাকি আছে ওদেরকে বললো পেমেন্টটা দিতে। নেক্সট, লেখো 3 নাম্বার। জিরো কুপন বন্ড, এটা শখে আসবো কিন্তু ফুললি এক্সামটেড হইব এটা। ঠিক আছে, লিখছো? এই একটা একটা আইটেমই হচ্ছে জিরো কুপন বন্ড সরাসরি, আর হচ্ছে লিস্ট ইজ এক্সামটেড এটা। এরপরে পরে অ্যালাউয়েবল এক্সপেন্স তো কইয়ে দিছি আমরা। লিখো, এবার লিখো, আরেকটা লিখো। যদি ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি, যদি ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি এবং ডিবেঞ্জারে ইন্টারেস্টের পরিমাণ দেওয়া থাকে, আমাদের অঙ্ক কিন্তু সহজ আছে। যদি ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি এবং ডিবেঞ্জার এর ইন্টারেস্টের পরিমাণ দেওয়া থাকে, আমি আবার বলতেছি, যদি ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি এবং ডিবেঞ্জারে ইন্টারেস্ট এর পরিমাণ দেওয়া থাকে, তাহলে ওই অ্যামাউন্টের উপর সরাসরি অ্যালাওয়েবল এক্সপেন্স হিসাব করতে হবে। আমি আবার বলতেছি, যদি গভর্নমেন্ট সিকিউরিটি, ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি, যদি ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি এবং ডিবেঞ্জারে ইন্টারেস্টের পরিমাণ দেওয়া থাকে, তাহলে ওই অ্যামাউন্টের উপর সরাসরি অ্যালাওয়েবল এক্সপেন্স হিসাব করতে হবে। দেখছো? তারপরে আরেকটা লেখো নোট। যদি ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি ও ডিবেঞ্জারের ভ্যালু দেওয়া থাকে, তাহলে প্রদত্ত তাহলে প্রদত্ত পার্সেন্টেজ অনুযায়ী অ্যামাউন্ট বের করে প্রদত্ত, আমি আবার বলতেছি, যদি ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি ও ডিবেঞ্জারের ভ্যালু দেওয়া থাকে, তাহলে প্রদত্ত পার্সেন্টেজ অনুযায়ী অ্যামাউন্ট বের কইরা, অ্যামাউন্ট এভাবে লিখবা, অ্যামাউন্ট, ধর অ্যামাউন্ট পাইছে 10,000, গুণ হইছে 95 উপরে 100 হচ্ছে নিচে। ঠিক আছে, বুঝছো কি না? করতে হবে, গ্রসিং আপ করতে হবে। ঠিক আছে, আমি আবারও বলতেছি। ভাইয়া কঠিন লাগতেছে। কঠিন না, এটা সহজ লাগবে। আমি নোট লেখাইতেছি তো, এই নোটটা তোমরা পরে দেখবা, অঙ্ক করাইলে সহজ মনে হইবো। আমি বারবার বলবো তো, আমি জানি নোট লেখানোর সময় কঠিন লাগে স্টুডেন্টদের কাছে, ভয়ের কিছু নাই। আমি আবারও বলতেছি, দেখো, আমি শুধু নোট লেখাইতেছি, আমি কি অঙ্ক করাইতেছি? অঙ্ক করাইলে তো তুমি দেখলেই বুঝবা যে এই নোটটা কইছি আমি, পারবা। জাস্ট একটু ধৈর্য ধরো। আমি আবার বলতেছি, যদি প্রথমে আমি অ্যালাওয়েবল এক্সপেন্সের কথাটা বলে নিই আবার। যদি ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি এবং ডিবেঞ্জারের ইন্টারেস্ট এর পরিমাণ দেওয়া থাকে, তাহলে ওই অ্যামাউন্টের উপর সরাসরি অ্যালাওয়েবল এক্সপেন্স হিসাব করতে হবে। তারপর আবার, যদি ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি ও ডিবেঞ্জারের ভ্যালু দেওয়া থাকে, তাহলে প্রদত্ত পার্সেন্টেজ বের করে, মানে অ্যামাউন্ট বের করবা, করে অ্যামাউন্ট গুণ 95 উপরে নিচে হইছে 100 করে গ্রসিং ডাউন করে অ্যালাওয়েবল এক্সপেন্স হিসাব করতে হবে।
আগেটা ছিল গ্রসিং আপ, মানে 100 করছি, আর হচ্ছে ডাউন হবে। এটাই শেষ, আর নোট নাই। আমরা এখন অঙ্কে চলে গেলে ক্লিয়ারলি বুঝতে পারবা যে আসলে ব্যাপারখানা কি করছে। ঠিক আছে, তোমরা এত ভয় পাওয়ার কিচ্ছু নাই। সবাই নোটটা লিখতে পারছো তো? একজনের গ্রুপে দিয়ে দাও তো, যে লেখছো একজনের গ্রুপে দাও, দেখি কিভাবে লেখছো। নোটটা দিয়ে দিও। ঠিক আছে, লেহেন নাই নাকি আপনারা? একজনে যদি দিতে পারতেছে না, লেহেন নাই। এবার দেখেন আমরা অঙ্কে চলে যাই, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি নোট না লেখাইলে তো অঙ্ক ভুলে যাবেন, এর জন্য নোট লেখাইছি। দেখেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। কম্পিউট দ্য ইনকাম চার্জেবল আন্ডার হেড ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তাহলে আপনাকে বলে দিছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ফর মিস্টার মাহমুদ ফর দ্য কারেন্ট ইনকাম ইয়ার। কারেন্ট ইয়ার মানে চলতি বছর বুঝাইছে, ঠিক আছে। কি এলো, কারেন্ট হয়ে গেছে, কারেক্ট করে দিই। কারেন্ট ইনকাম ইয়ার হি রিসিভ 19,000 টাকা ইন্টারেস্ট ফর ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি। এই যে টিজি এস মানে হচ্ছে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি। হি রিসিভ 19,000 টাকা ইন্টারেস্ট, দেখেন, ইন্টারেস্ট 19,000 টাকা ইন্টারেস্ট ফ্রম ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি। টাকা হইছে 23,950 ফ্রম ডিবেঞ্জার। দেখেন এখানে দুইটা, প্রথম হইছে ট্যাক্সেবল, ট্যাক্সেবল বুঝাইছে। দেখেন একটু খেয়াল করেন ভালো করে, যে আমার অঙ্কে কি বলছে, 19,000 টাকা ইন্টারেস্ট করছে ফ্রম ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি থেকে, তারপরে কমা দিয়ে বলছে 23,000, 23,000 কত দেখেন, এক মিনিট ভাইয়ারা, তাহলে একটু খেয়াল করেন, যে বলছে 19,000 টাকা হচ্ছে কার থেকে নিছে, 19,000 টাকা নিচে হচ্ছে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি। তাহলে এটা আমাদের অঙ্কের পার্টে ছিল, মানে চার্টের মাইতে ছিল, প্রথমেই একদম প্রথমে ছিল লেস ট্যাক্স, মানে এক্সামটেড লেস কথাটা ছিল, কিন্তু এটা বলেছে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি, মানে বুঝাইছে এইটাকে, এই যে এটাকে বুঝাইছে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি। ওকে, এটাকে বুঝাইছে। তাহলে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি হচ্ছে 19,000 টাকা। তারপরে বলছে 23,940 টাকা হচ্ছে ডিবেঞ্জার থেকে, এটাও ইনকামই, এখানে কোনো কিছু বলে নাই, বলছে ইনকামই এটা। 15,000 টাকা জিরো কুপন বন্ড, 15,000 কি বলে দিচ্ছে, জিরো কুপন বন্ড, অর্থাৎ জিরো কুপন বন্ড থেকে 15,000 টাকা। তারপরে দেখেন বলছে বিসাইড হি ইনভেস্ট 10%, 100% টিজিএস ভ্যালু 45,000 টাকা। মানে আমি আপনাদের নোটে লেখাইছিলাম আর কি, একটু ইয়া করে জটিল কইরা, নোটটা এখন সহজ হবে। বলছে 100%, না এটা 10% হবে, এটা 100% হবে না, এটা 10% হবে। কারেকশন কইরা দিতে হইব ইয়াটা। 10% না, হ্যাঁ 10%। দেখেন বলছে 10%, টিজিএস মানে কি, ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি। এই 45,000 টাকার উপরে 10% হচ্ছে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি। তার মানে এটা দেওয়া আছে পার্সেন্টেজে, আর এটা দেওয়া আছে সরাসরি ইনকাম। এটা বললে দিছে ইন্টারেস্ট, সরাসরি বললে দিছে, এটা হচ্ছে সরাসরি, আর এটা হচ্ছে 10%। তারপরে দেখেন, এত ভুল কেন শীটের মেয়েদের, এটা হচ্ছে 8%।
নতুন তো অঙ্ক এর জন্য, বুঝছেন, শীটটা তো আর আমি করি নাই এর জন্য। মানে অঙ্ক তো পাল্টা গেছে, সেজন্য প্রতি বছর ট্যাক্সেশন পড়ানো অনেক জটিল ব্যাপার। এখন আমরা এক্সপার্ট হয়ে গেছি দেখে আমাদের কাছে সহজ মনে হয়, কেউ যদি নতুন পড়ায় সে কিন্তু ভালোভাবে পারতো না। দেখেন, এন্ড 8% ডিবেঞ্জার ভ্যালু 20,000 20,000 টাকা। তাহলে এইখানে আবার পার্সেন্টেজ আকারে বলে দিছে। আমার মনে তো কি আসবে, ইন্টারেস্ট গুলাই কিন্তু আসবে, ইন্টারেস্ট ইনকাম হইব। অর্থাৎ 20,000 টাকা ইনকাম করে তুমি 8% হচ্ছে ইনকাম পাইবা। তারপরে 45,000 টাকা ইনভেস্ট করে 10% হচ্ছে ইনকাম পাবা, ইন্টারেস্ট যেটাকে বলি আমরা। আর 19,000 টাকা সরাসরি ইন্টারেস্ট বলে দিছে। তার মানে দুইটার ভিতরে পার্থক্য আছে। তারপরে 23,940 টাকা, এটা হচ্ছে ইনকাম। এখানে কিন্তু পার্সেন্টেজ নাই। পার্সেন্টেজ যদি না থাকে তাহলে সরাসরি এটাকে ইনকাম হিসাবে ধরে নেব। আর যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে পার্সেন্টেজেরটা আমরা টোটাল অ্যামাউন্টের উপরে ওই পার্সেন্টেজকে ইনকাম হিসাবে ধরবো। এই কথাটা মনে রাখবেন যে ইনকাম দুই ভাবে হয়। এক হচ্ছে সরাসরি দেওয়া থাকে, আর এক হচ্ছে পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে। তাহলে পার্সেন্টেজ আকারে যে টাকাটা দেওয়া থাকে ওইটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট ইনভেস্ট করছেন আপনি। মানে আপনি কি করছেন, 20,000 টাকার বন্ড বন্ড কিনছেন। তাহলে সেখান থেকে আপনি ইন্টারেস্ট পাবেন। আপনি তো শুধু ইন্টারেস্ট ইনকাম গুলাই দেখাইতে পারবেন। ফাইন্যান্সিয়াল অ্যাসেটে কি দেখাইবেন, শুধুমাত্র ইন্টারেস্ট গুলা, মানে আয় যে করছেন সেগুলা। আপনি কিন্তু টোটাল অ্যামাউন্ট দেখাইতে পারবেন না। যেমন আপনি টিজিএস ভ্যালু 45,000 টাকা, মানে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি 45,000 টাকা, 10% ইন্টারেস্টে বিনিয়োগ করছেন, তাহলে মূল টাকা হয়েছে আপনার 45,000 টাকা। ওখান থেকে আপনি প্রতি বছর 10% করে ইন্টারেস্ট পাইবেন। ওই ইন্টারেস্ট যে 10% আছে সেই 10%কে আপনি দেখাইতে পারবেন, 45,000 কিন্তু দেখাইবেন না। তারপরে বলছে ডিউরিং দ্য ইয়ার হি রিসিভ 9,000 টাকা ডিভিডেন্ড। তাহলে ডিভিডেন্ড যদি থাকে, চারটা জিনিস বলছি, ডিভিডেন্ড, ফিক্সড ডিপোজিট, ব্যাংক ডিপোজিট, তারপরে হচ্ছে এফডিআর, সেভিং সার্টিফিকেট, এগুলা থাকলে কিভাবে বলছি বলেন, 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, এটা। তাহলে এটা হচ্ছে কি, এই যে এটাকে বলা হয়েছে আপনাকে ডিভিডেন্ড। তারপরে দেখেন ইনভেস্টমেন্ট, গ্রামীণ ফোন শেয়ার, ডিভিডেন্ডটা পাইছে হয়েছে গ্রামীণ ফোন থেকে। ঠিক আছে, এটা আমি একদম ভাঙ্গা ভাঙ্গা আস্তে আস্তে বুঝামু, কারণ হচ্ছে আস্তে আস্তে যদি বুঝাই তাহলে হচ্ছে আপনারা ক্লিয়ার হইবেন। একটা অঙ্ক কঠিন লাগবো, সেকেন্ড অঙ্কে গেলে সহজ মনে হইব। তাহলে এটা হইছে গ্রামীণ ফোনে ইনভেস্ট করে সে ডিভিডেন্ড পাইছে 9,000 টাকা। তাহলে এই যে 9,000 টাকা ডিভিডেন্ড, তাহলে 90 দ্বারা ভাগ হইব, 100 দ্বারা গুণ হইব। ঠিক আছে। তারপরে দেখেন 27,000 টাকা ইন্টারেস্ট ফ্রম ব্যাংক ফিক্সড ডিপোজিট। তাহলে ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে আপনি 27,000 টাকা পাইছেন, তাহলে এটাও কিন্তু ওই চারটা আইটেমের ভিতরে ছিল। তার মানে এটাও 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। তাহলে মোট কথা হইছে আমার সবগুলা ইন্টিই যাইব এখানে। আমি আবারও বলতেছি, প্রথম হইছে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি আর নট লেস ট্যাক্স গভর্নমেন্ট সিকিউরিটি অথবা এক্সামটেড, এই কথাটা থাকবো। দেন হচ্ছে বন্ড থাকবো। দেন হচ্ছে কমার্শিয়াল পেপার থাকবে। দেন হচ্ছে সেভিং সার্টিফিকেট থাকবে। দেন হচ্ছে আপনার হচ্ছে ফিক্সড ডিপোজিট থাকবে। দেন হচ্ছে ডিভিডেন্ড থাকবে। এখন আমি একটু সামারি করে আবার বলি, শোনেন। যদি ইন্টারেস্ট সরাসরি দেওয়া থাকে, সরাসরি, তাহলে সরাসরি হলে 95 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হইব। তাহলে এটা আগে খুঁজে বার করতে হবে যে ইন্টারেস্ট কোথাও কি আছে নাকি। ইন্টারেস্ট গুলা কোনগুলা, গভর্নমেন্ট সিকিউরিটি হইতে হবে, ট্যাক্সেবল হইতে হবে, এবং কি কমার্শিয়াল হইতে হইব। ঠিক আছে। তাহলে একটু দেখেন, না বুঝলে আমারে বলবেন, অবশ্যই আমাকে বলবেন। তাহলে দেখেন, আমি প্রথমে আবারও পড়ে যেতেছি অঙ্কটা। কম্পিউট দ্য ইনকাম চার্জ আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট ফর মিস্টার মাহমুদ ফর কারেন্ট ইনকাম ইয়ার। হি রিসিভ 19,000 টাকা ইন্টারেস্ট ফ্রম ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি। আরে আমরা তো পেয়ে গেছি একটা, পেয়ে গেছি না, দেন পেয়ে গেছি। তাহলে এটা কি, ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি, এখান পর্যন্ত। তারপরে দেখেন সিকিউরিটি পাওয়ার পরে, এই যে এটা কিন্তু এখানে লেখা আছে সংক্ষেপে টিজিএস, এখান পর্যন্ত। ওকে, গভর্নমেন্ট সিকিউরিটিটা আমরা পাইছি। এখন এইটা হচ্ছে 23,940 টাকা হচ্ছে ডিবেঞ্জার থেকে পাইছে। তাহলে এটা ডিবেঞ্জার থেকে ইনকাম করছে। তারপরে জিরো কুপন বন্ড থেকে 15,000 টাকা করছে। তাহলে এবার অঙ্কে যাই, তাহলে সহজে বুঝবেন। এই দেখে দেখেন সেকশন 62 65, এখানে লিখবেন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, সেকশন 62 65, ওয়াই সুন্দর করে লিখে নাই। এখন দেখেন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি,
দুইটা আছে অঙ্কে, আগে আপনি দুইটা একসাথে খুঁজবেন। যে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি কোথায় কোথায় আছে সেটা আগে খুঁজে নেবেন। এই যে এখানে 10% বলছে, একটা দেখা থাকবে অ্যামাউন্টে আর একটা দেখা থাকবে পার্সেন্টেজে, সবসময় এই কথাটা মনে রাখবেন। তাহলে 10%-এ 45,000 টাকা, 10% কত, 4,500 টাকা। আর এটা হচ্ছে আমি 45,000 টাকা বিনিয়োগ করছিলাম ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি থেকে, সেখান থেকে 10% ইন্টারেস্ট পামু, আর ইন্টারেস্টের ইনকামটি শুধু দেখামু, শুধুমাত্র ইন্টারেস্ট ইনকাম গুলা দেখামু। আর হচ্ছে 4টা আইটেম দেখামু, ঠিক আছে? তাহলে দেখেন ইন্টারেস্ট হইছে 19,000 টাকা, তাহলে এটা টোটাল অ্যামাউন্টে দেওয়া আছে। আর টোটাল অ্যামাউন্টে যদি দেওয়া থাকে তাহলে 95 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হইব। আর যদি পার্সেন্টেজে দেওয়া থাকে সেটা সরাসরি যাবে, তাহলে পার্সেন্টেজে 45,000 টাকার 4,500 হইব। এই যে দেখেন, ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি টিজিএস, 19,000 গুণ হয়েছে 100, পরে নিচে হয়েছে 90, 20,000 টাকা হয়েছে। 10% ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি, ওই যে 45,000 টাকার উপরে ইনকাম করছে, ইনকাম করাতে 4,500 টাকা সরাসরি, তাহলে এই দুইটা যোগ কইরা যে অ্যামাউন্টটা হয়েছে সেটা হচ্ছে এটা 24,500 টাকা। বলেন, ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি বুঝছেন কিনা? না বুঝলে আমাকে বললেন। প্রথম দিন একটু অদ্ভুত টাইপের মনে হইব, বাট পারবেন, বলেন। সেকেন্ড, ভাই বুঝতে পেরেছি। এই জায়গাটা তো বুঝছেন যে, আমি আবার বলতেছি, আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে ইন্টারেস্টটা দেখতে হইব, শুধুমাত্র ইন্টারেস্ট গুলা কিন্তু যাবে। তাহলে কি কি থেকে ইন্টারেস্ট হয়? প্রথমে বন্ড থেকে হবে, তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ভিতরে আর আছে কমার্শিয়াল পেপার, নন কমার্শিয়াল পেপার, এগুলা। তাহলে এখানে আবার ট্যাক্সেবল কথাটা উল্লেখ থাকে। আবার লেস ট্যাক্স বলে দেয়, গভর্নমেন্ট দিলেও লেস ট্যাক্স গভর্নমেন্ট সিকিউরিটি, এই কথাগুলো উল্লেখ থাকে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে যদি ইন্টারেস্টটা সরাসরি দেওয়া থাকে তাহলে সরাসরি নিব, নেওয়ার পরে 95 দিয়ে ভাগ 100 দ্বারা গুণ। আর যদি পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে তাহলে পার্সেন্টেজ আকারে কি করতে হবে? আগে হচ্ছে আমাদেরকে পার্সেন্টেজটাকে দিয়ে সরাসরি বের করে নেবো, নিয়ে গুণ কইরা সরাসরি টাকাটা দিয়ে দিব, ঠিক আছে? নেক্সট নেক্সট দেখেন, এইখানে দেখেন 23,950 টাকা আছে ডিবেঞ্জারে। তাহলে ডিবেঞ্জারে কি করবেন? সেম নিয়ম। এই যে দেখেন, ডিবেঞ্জার থেকে ইনকাম করছেন, এখানে ইনকাম ফ্রম ডিবেঞ্জার লেখাটা হইব, ঠিক আছে? ওই সংক্ষেপে লেখা লাইছে বেশি, ইনকাম ফ্রম ডিবেঞ্জার। এভাবে লেখলেও হবে, বাট আমার মানে আমি যদি মানে লেখাইছি ও শুরু করে লেখালিস, ইনকাম এভাবে লেখলে হবে, সমস্যা নেই। দেখেন 23,940 গুণ হচ্ছে কত, এখানে দেখেন 95 গুণ হয়েছে 100, তাহলে এটার সাথে মনে হয় আরেকটা আছে। হ্যাঁ, 8% ডিবেঞ্জার ভ্যালু দেওয়া আছে, দেখেন এই যে বলে দিছে আরেকটা আছে, 8% ডিবেঞ্জার, তার মানে 8% এটা বের করে নেবেন। 20,000-এর 8%, 400, 800, 800 টাকা হবে, ঠিক আছে? 8%, 800 মনে হয় হবে, হ্যাঁ 800। তাহলে ডিবেঞ্জার হচ্ছে দেখেন, এটা প্রথমে গ্রসিং আপ করছে, পরে এটা একসাথে দিয়ে লাইছে, ঠিক আছে? আলাদা করে লিখতে পারতো কিন্তু বাট একসাথে দিছে। 26,800 টাকা। একটা হইছে সরাসরি টাকা দেওয়া ছিল ইন্টারেস্টের, ডিবেঞ্জার দেওয়া ছিল সরাসরি ইনকাম 23,940 টাকা। যেটা সরাসরি দেওয়া আছে সেটা 95 দ্বারা বা 100 দ্বারা গুণ। আর যেটা হচ্ছে পার্সেন্টেজ আকারে দেওয়া থাকবে, এটা টোটাল ভ্যালুর সাথে ওই পার্সেন্টেজটা কি করতে হইব, বের করতে হইব। তাহলে 20,800। তারপরে জিরো কুপন বন্ড ফুললি এক্সামটেড, এটার জন্য আর কিছু লাগতো না, 15,000 15,000 ডাইরেক্ট এটা বাদ যাইব, লিস্ট লেখাটা লিখে এক্সামটেড দিয়ে দিবেন। তারপরে ডিভিডেন্ড দেওয়া আছে, দেখেন ডিভিডেন্ড 9,000 টাকা, তার মানে এটাকে কি করতে হইব? অবশ্যই এটাকে 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করতে হইব। এই যে দেখেন, 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, পরে ফিক্সড ডিপোজিট আছে, তাহলে এটাকে 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। এই হচ্ছে টোটাল অ্যামাউন্ট গুলো করছি 91,300 টাকা। এবার আমাকে বলেন, অঙ্কটা কি কঠিন লাগছে? ভাইয়া ওই যে 15,000 কেন মাইনাস? 15, এটা হচ্ছে আমাদের ইনকামে যাইতোই না, মানে জিরো কুপন বন্ড আমাদের যাবেই না, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবেন, জিরো কুপন বন্ডের ইন্টারেস্ট সরাসরি ফুললি এক্সামটেড, মনে রাখবেন। জিরো কুপন বন্ড ফুললি এক্সামটেড। প্রথমে কঠিন লাগছে না? নোটগুলা যখন লেখাইছি কঠিন লাগছে, এখন সহজ লাগতেছে না? বলেন। 889791 কে, এটা কি ইয়ায়, কি জানি নাম তোমার, হালিমা? নাম লিখো, ঠিক আছে? নাম লিখে দিও, নাম, যখন অ্যাড হইবা তখন নামটা লিখে দিবা, তাইলে সহজে আমি বুঝতে পারবো। আচ্ছা, বুঝতে পারছেন কিনা বলেন, অঙ্কটা বুঝছেন কিনা? আরেকটা দেখাই, হ্যাঁ? বুঝতে পারছেন তো ভাইয়েরা?
না বুঝলে আমি আবারও বুঝিয়ে দিব, সমস্যা নাই। সবাই একটু রিয়েক্ট দিও, কথা বললো। তাহলে এই অঙ্কটা উঠায় নাও। নাও, উঠায় নাও নামটা। আর এইটা তো জানোই, আগের ক্লাসে জানো যে 23-24, 24-25, অথবা হয়েছে 24-25, 25-26। তো এটা আমরা জানি কোনটা অ্যাসেসমেন্ট ইয়ার, কোনটা ইনকাম ইয়ার, প্রিভিয়াস ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছি। তো লিখে নাও, অঙ্কটা লিখে নাও তাড়াতাড়ি। আচ্ছা আমি গ্রুপে দিয়ে দিই, হ্যাঁ, তোমাদের গ্রুপে দিয়ে দিই, তাইলে তাড়াতাড়ি হইব, পরে উঠাইতে পারবা। এটাই তো তোমাদের গ্রুপ। ওহো, কপি তো এলো না। হ্যালো সিয়াম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি? আমি তো ক্লাসে আছি, তারা 10 মিনিট পরে তোমার ফোন দিতেছে, আমি মনে করে ফোন দিব। আচ্ছা এটা দিচ্ছি, তোমরা গ্রুপ থেকে দেখে নিও, হ্যাঁ, আমি আরেকটা বুঝাইলে যতক্ষণ লিখবা তখন আরেকটা বুঝাইতে পারবো। এরপরে দেখো, এখন তোমরা নিজেরাই বুঝে যাবে জানি আসলে কি ঘটনা ঘটে গেছে অঙ্কে। দেখো, কম্পিউট দ্য ইনকাম চার্জেবল আন্ডার হেড ইনকাম ফর ফাইন্যান্সিয়াল অ্যাসেট মিস্টার মুসা ফর কারেন্ট ইয়ার ইনকাম ইয়ার 10% ট্যাক্স এক্সামটেড গভর্নমেন্ট সিকিউরিটি। দেখো, ট্যাক্স এক্সামটেড গভর্নমেন্ট সিকিউরিটি, তার মানে এটা কিন্তু ফুললি এক্সামটেড। ফুললি কি হইব? এক্সামটেড। প্রথম আইটেমটা এটা একদম, এটা কোন আইটেমটা? একদম প্রথম আইটেমটা। মানে আমার অঙ্কে যে প্রথম যে চার্টে ছিল, ওই প্রথম চার্টের প্রথম অংশটাই হচ্ছে এইটা, ইনকাম ফ্রম ট্যাক্সেবল, মানে সরি, ইনকাম ফ্রম ট্যাক্স এক্সামটেড গভর্নমেন্ট সিকিউরিটি। এখানে এক্সামটেড এর জায়গায় লেস ট্যাক্স থাকতে পারে, ঠিক আছে, লেস ট্যাক্স তো থাকতে পারে। এটা আবার সংক্ষেপে টিইজিএস দিছে। ভ্যালু হয়েছে 50,000 টাকা। তাহলে 50,000 টাকার 10% কত? 5,000 টাকা, ঠিক আছে, 5,000 টাকা। তারপর দেখো, ইন্টারেস্ট রিসিভ অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি। দেখো, ইন্টারেস্ট রিসিভ অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি, তাহলে এটা কিন্তু যাইবো। তাহলে ইন্টারেস্ট রিসিভ, এটা হচ্ছে সরাসরি টাকা দেওয়া আছে, কি দেওয়া আছে? সরাসরি টাকা দেওয়া আছে, 4,750 টাকা সরাসরি দেওয়া দিছে। তারপরে টাকা 18,500 অ্যাজ ইন্টারেস্ট ডিবেঞ্জার, এটাও সরাসরি দেওয়া আছে। তাহলে সরাসরি দেওয়া থাকলে আমরা জানি কি করতে হয়, 95 দ্বারা ভাগ, 100 দ্বারা গুণ। ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড, এটা সরাসরি এক্সামটেড, এটা আমরা জানি। তাহলে এটা আমরা জানি। এখন বলে দিচ্ছে দা ব্যাংক চার্জ, এবার হচ্ছে খরচ আছে, আগের অঙ্কটায় খরচ ছিল না, এখন এটার মধ্যে খরচ আছে। দা ব্যাংক চার্জ 100 টাকা কালেক্টিং ইন্টারেস্ট অন টিইজিএস। টিজিএস মানে ট্যাক্স এক্সামটেড গভর্নমেন্ট সিকিউরিটি। তাহলে এটার মধ্যে এক্সামটেড না, এটা তো এমনি পুরাটা এক্সামটেড, এটা আর যাইতে হয় না। এটা কোথায় যাবে না, অঙ্কে যাইতো না, যেহেতু এটা হচ্ছে আমি যেটা জানি এটা এক্সামটেড হয়ে যাবে সরাসরি। তাহলে এটা যদি এক্সামটেড হয়ে যায়, এটার এটার যে খরচ হইব সেটাও তো এক্সামটেড হয়ে যাব, তাই না? খরচটাও এক্সামটেড হয়ে যাব। তাহলে এটা অন্য কালি করি। ওকে, আমাদের হচ্ছে এটা কি হবে, যাইবো অঙ্কের মেয়েদের দেখাইতে হইব, কিন্তু হিসাবের মেয়েদের যাইতো না। তারপরে 75 টাকা হয়েছে টিজিএস, 75 মানে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি, এটা আবার যাইবো, এটা আবার বিয়োগ করতে হইব আমাদের। অ্যান্ড 15, 150 টাকা জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডও তো এক্সামটেড, আমরা জানি এটা যাইতো না, আমরা জানি এটাও যাইতো না। এটা কারণ কি, ওই এই টাকাটা সরাসরি হচ্ছে এক্সামটেড হয়ে যাবে, তাহলে এটাও খরচটাও যাবে না। দ্য ব্যাংক হ্যাজ ডিডাক্ট 380 টাকা কমিশন ফর কালেক্টিং ইন্টারেস্ট অন ডিবেঞ্জার। তাহলে ডিবেঞ্জার থেকে যখন তুমি ডিবেঞ্জারের ইনকামটা কালেকশন করবা, তখন তোমার খরচ যাবে 380 টাকা। তাহলে 380 টাকা যদি খরচ যায়, তাহলে হচ্ছে আমার কি করতে হবে, এটাও বাদ দিতে হইব। ইন এডিশন ডিবেঞ্চার ওয়াজ পারচেজ বাই 6% ব্যাংক লোন। তাহলে 6%-এ ব্যাংক লোনে আবার হচ্ছে তোমার
1 লাখ টাকার একটা ইয়া কিনছে, তাহলে তো এটাও যাইবো আমাদের পার্সেন্টেজ আকারে বের করে সরাসরি। ডিউরিং দ্য ইয়ার হি রিসিভ 900 টাকা ডিভিডেন্ড অফ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট থেকে সে কি করছে, 900 টাকা হচ্ছে তোমার ইয়ে করছে। তাহলে ডিভিডেন্ড তো আমরা জানি 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করতে হইব। ঠিক আছে, পরে দেখি প্রাইম ব্যাংকে আবার দেখি সেভিং সার্টিফিকেট আছে, তাহলে সেটাও 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হবে। ওকে, তাহলে আমরা অঙ্কটায় যাই, দেখো ট্যাক্স এক্সামটেড গভর্নমেন্ট সিকিউরিটি, দেখো 5,000 টাকা বের করছি, এটা টোটালি এক্সামটেড, কিন্তু এটা দেখাইতে হইব কিন্তু অঙ্কে, কারণ এটা আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টে কাজে লাগবে, সেজন্য অঙ্কের পার্ট কিন্তু এটা তুমি চাইলে কিন্তু বাদ দিয়ে দিতে পারবে না, যাইতো না দীক্ষা আমি লিখতাম না তাইলে কিন্তু হইতো না। ঠিক আছে, তারপর দেখো ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি ছিল 4,750, এটা 95 দ্বারা ভাগ করছি, 100 দ্বারা গুণ, তাহলে 5,000 টাকা। তাহলে অ্যালোয়েবল এক্সপেন্স কি ছিল, ব্যাংক চার্জ ছিল। এই ট্যাক্সেবল গভর্নমেন্টের সাথে অ্যালোয়েবল ট্যাক্স ছিল, কত টাকা ছিল, এই যে 75 টাকা ছিল, এই 75 টাকা এটাকে বিয়োগ করছি। ঠিক আছে, তাহলে বিয়োগ করছি 75। তারপরে ডিবেঞ্জার দেখো, তাহলে ডিবেঞ্জার কিন্তু দুইটা হইছে, ডিবেঞ্জার কি হয়েছে, দুইটা। তাহলে 18,050 টাকা ছিল, 95 দ্বারা গুণ করছি, ভাগ করছি, আর 100 দ্বারা গুণ করছি, 19,000। আর অ্যালোয়েবল এক্সপেন্স মানে কমিশন ছিল 380। এখানে টোটালটাকে বাদ দিব এই দুইটা অ্যামাউন্ট যোগ করার পরে। ইন্টারেস্ট অন লোন, ও সরি, আমি তো এটা মনে হয় লোন নিছে, ও সরি আমি একটু ভুল পড়ছি। ইন এডিশন ডিবেঞ্জার ওয়ার পার্সেস, মানে যখন ডিবেঞ্জারটা পার্সেস করছিল সে হচ্ছে লোন নিয়েছিল, লোন নিয়ে তারপরে হচ্ছে সে ডিবেঞ্জারটা কিনছে, অর্থাৎ সে লোনের টাকার কিন্তু ইন্টারেস্ট দিতে হইব। আমরা ইন্টারেস্ট ইনকামটা দেখাইতে পারবো, কিন্তু আমরা যে লোন নিছি নিয়ে কি করছি, ডিবেঞ্জারটা কিনছি। ডিবেঞ্জারটা কিনার পরে হচ্ছে আমরা হচ্ছে মূলত 6% ইন্টারেস্ট দিয়ে ব্যাংক থেকে নিছি, তাহলে এটা তো খরচ, এই খরচটা আমার ডিবেঞ্জারে দেখাইতে হবে। আচ্ছা, এটা ডাউটটা কি ক্লিয়ার হয়েছে ভাইয়া? এটা ডাউটটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা ভাইয়া, যদি এটা দিয়ে ডিবেঞ্চার না কিন্তু তাহলে ইন্টারেস্টটা কোথায়, মানে লোনটা কোথায় যেত? এটা তখন থাকতো না, এটা বইলা দিবে, জানি আমি এই সিকিউরিটিটা কিনছি, যদি মনে করেন আর যদি বলতো যে ওই যে ট্যাক্সেবল সিকিউরিটি কিনছে, তাহলে ট্যাক্সেবল থেকে বাদ দিতেন, এটা বইলা দিবে। ঠিক আছে, আর বইলা না দিলে একটা পদ্ধতি আছে, সেটা আমি পরে যাইতাছি, হ্যাঁ ওই নিয়মটা আছে, বইলা না দিলে তার নিচের দিকে আমরা ধারাবাহিক ভাবে যাই, তাহলে ক্লিয়ার হবে। ঠিক আছে, বইলা দিত না এমন আছে অঙ্কে, বইলা দিবে ওইটা আমি বের করে দেখাবো তোমাদের। ঠিক আছে, এটা নিচের দিকের অঙ্কগুলাতে আছে। ওইটা হচ্ছে বললা দেয় না, কোনো চার্জই বললা দেয় না, ব্যাংক চার্জও বললা দেয় না, ইন্টারেস্টও বললা দেয় না, অন্য একটা কথা বললা দেয়, যেমন অন সিকিউরিটি অন, এরকম কথা বললা দেয়। এটা তো বুঝছেন ভাইয়া না? তাহলে দেখেন, ডিবেঞ্জার কিনছি 18,500 টাকা দিয়ে, তাহলে এটারে আমরা গ্রসিং আপ করছি, করার পরে 19,000 হয়েছে। আর লেস দিছে হচ্ছে কমিশন আর ইন্টারেস্ট অন লোন, যেহেতু 1 লাখ টাকা ঋণ নিয়ে আমি এই ডিবেঞ্জার কিনছি, কিন্নাস ওই ডিবেঞ্জার থেকে 18,500 টাকা ইনকাম হয়েছে, মানে টোটাল 19,000 টাকা ইনকাম হয়েছে। এই ইনকাম থেকে দুইটা ইন্টারেস্ট বাদ দিলে 12,620 টাকা এটা হচ্ছে এখানে যাবে। জিরো কুপন ব্যান্ড ফুললি এক্সামটেড আমরা জানি। তারপরে ডিভিডেন্ড ফ্রম ইনভেস্টমেন্ট, তাহলে ডিভিডেন্ড ফ্রম ইনভেস্টমেন্ট আমরা জানি এটা 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট এটাও আমরা জানি 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। তাহলে এই হচ্ছে টোটাল অ্যামাউন্ট গুলা আমরা করছি। আবার অঙ্কটার দিকে তাকাও, তাকাইয়া এখন আমাকে বলো এই অঙ্কটা বুঝতে পারছো কিনা। সহজ আছে, আজকে দুইটা থাকুক, আমরা নেক্সট ক্লাস একটু অ্যাডভান্স লেভেলের গুলা যাবো। ঠিক আছে ভাইয়া, কথা বললেন না, পারলে আমাকে বললেন, অঙ্কটা দেখেন ভাইয়ারা, বুঝছেন কিনা, কথা বললেন, এ রাসেল তাকিয়া, জি হালিমা। ভাই, বুঝছি। অঙ্ক তো সহজ আছে, এটা একবারও শুধু পরীক্ষায় আসছে, বুঝছো, গত বছর শুধু। নাও, আমি গ্রুপে দিয়ে দিই, হ্যাঁ গ্রুপে দিয়ে দিই তোমাদেরকে। ওকে। তোমরা একটা অঙ্ক হোমওয়ার্ক করো, আমি তোমাদের একটা অঙ্ক হোমওয়ার্ক দিতেছি, তারও দেখালো।
এটা একটা ছবি নাও, যদি পারো এই অঙ্কটা করবা, না পারলে তো আমি আসি। এটা একটা ছবি নাও তো। এটা শীটে নাই। এই আমি নতুন শীট দেবো, আমি পুরোনো শীটের ভিতরে হচ্ছে ইয়া করি নাই। যদি পারো তো করবা, না পারলে তো আমি আসি। গ্রুপে দিয়ে দিই, দাঁড়াও। আল্লাহ হাফেজ। কেউ কিছু বললে বলেন, যদি না বুঝতে পারেন আমাকে বললেন এখনো। আগে একটু নোটটা লেখো, সেকেন্ড ক্লাসে আরো সহজ মনে হবে, ঠিক আছে? আমরা সেকেন্ড ক্লাস যখন করবো একদম ইজিলি আমরা শেষ করতে পারবো, সুন্দর কইরা বুঝা যাবো ইনশাল্লাহ। কালকে মনে হয় তোমাদের ক্লাস না? কালকে, কালকে ক্লাস আছে তোমাদের? তাহলে এই রুটিনটা অবশ্যই একটা ক্লাস নিব পরীক্ষার আগে। তোমাদের পরীক্ষা কবে? সানডে, উইডনেসডে, স্যাটারডে আছে, এবার স্যাটারডে, সানডে, হ্যাঁ কালকে ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ।